আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকের আলোচনার বিষয় হলো যে বাংলাদেশে কৃষি জিডিপি কিভাবে বাড়ানো যায়। অন্যভাবে বলতে গেলে কৃষি জিডিপির বৃদ্ধির যে অন্তরায়গুলো রয়েছে বাংলাদেশে, আমরা এগুলোকে কিভাবে অপসারণ করতে পারি। আজ 12ই আগস্ট। আপনারা জানেন দেশে বর্তমান একটি দুর্যোগ সময় চলছে। কারুর আদর্শগত কারণে আগস্ট মাসটি শোকের মাস, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত আছেন এবং যারা এই আন্দোলনটিকে সমর্থন করেছেন, তাদের মতে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার মাস। সে যাক, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যে দলেরই হোক, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল বিষয়টিতে আসার আগে আমরা এর আগের ভিডিওর কিছু অংশ দেখে নিই। আগের ভিডিওটির শিরোনাম এরকমই ছিল যে কৃষি জিডিপি যদি বৃদ্ধি করা যায় তাহলে কি বাংলাদেশের দারিদ্রতা কমবে। আমরা ওই ভিডিওতে দেখেছিলাম যে বাংলাদেশের জিডিপির একটা গতিচিত্র। এই যে রেখাটি দেখছেন, গ্রাফটি 1960 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই গ্রাফটি। মূলত পরের অংশটি হলো এক্সটেনশন। তার মানে 2030 সাল নাগাদ আমাদের বাংলাদেশের মোট জিডিপি কীরকম হবে, এটারই একটা প্রজেকশন। ও প্রজেকশন থেকে দেখা যায় যে বাংলাদেশের কৃষি জিডিপি দেখেন 2008-09 থেকে দ্রুত বৃদ্ধি পেয়ে 2022 সালে এটা 460.2 বিলিয়ন ইউএসডি হয়েছে, ইউনাইটেড স্টেটস ডলার। এবং ইকোনমিস্টরা ফোরকাস্টিং করছেন যে যেই গ্রোথ রেট বর্তমানে বাংলাদেশের আছে জিডিপি বৃদ্ধির, এটা মোট জিডিপি, এই গ্রোথ রেটটা যদি এরকমই থাকে তাহলে 2030 সালে বাংলাদেশের মোট জিডিপির আকার দাঁড়াবে 700 বিলিয়ন ডলার। এটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এবং কি কারণে বাংলাদেশের জিডিপি গ্রোথ পজিটিভ ছিল এবং কি কারণে অর্থনীতিবিদরা বলেছেন যে 2030 সালে এটা 700 বিলিয়ন ডলার হতে পারে। এই কারণগুলো আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আমরা পরের ভিডিওতে যাই। ওই যে ভিডিওটা আমরা দেখেছিলাম, এইটারই একটু এক্সপ্লানেশন বা ইন্টারপ্রিটেশন। আমাদের মোট জিডিপিতে দুটি কমতির ধারা আছে। একটি হলো 2007-08, 2008-09। এই সময়টা, যে সময়টা বিশ্ব মন্দা ছিল, বাংলাদেশের জিডিপিতেও কিছুটা মন্দা আসছিল। আমরা বলেছিলাম যে সে সময়ে বাংলাদেশের জিডিপির যে গ্রোথ রেটটা, এটা নেগেটিভ হয়নি, পজিটিভই ছিল। যদিও অনেক দেশে এটা নেগেটিভ পর্যায়ে চলে গিয়েছিল। আমাদের
যে জিডিপির গ্রোথ যেটা বৃদ্ধির ধারা এটা বাড়তি ছিল, শূন্যের উপরে ছিল। আর একটা দুর্যোগ সময় ছিল 2019-20 করোনা বা কোভিড-19 এই সময়টা। এই সময়টাও দেখেন যে অনেক দেশে বাংলাদেশ তাদের জিডিপি শূন্যের নিচে নেমে আসছিল। জিডিপির গ্রোথ রেট বাংলাদেশে সে সময়ও 3.65% জিডিপি গ্রোথ ছিল, পজিটিভ ছিল। তো এটা হলো আসলে বাংলাদেশের যে জিডিপির গতিধারা এটা বৃদ্ধি ছিল। তো মূলত আসল জিডিপির যে গতিপথ এটা হলো এই যে নীল যে রেখাটি দেখছেন, আমরা বলেছিলাম গত ভিডিওতে, এটা হলো রিগ্রেশন লাইন, যে জিডিপির বৃদ্ধি রেট কীরকম ছিল 2060 থেকে 2022 পর্যন্ত, এটা একটা ধারণা পাওয়ার জন্য বেশ আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস করতে হয়। দেখ আমরা এখানে আর এটা ডিটেলস আলোচনা করব না, যারা এটা বিশদ জানতে চান আগের ভিডিওটি দেখে নিলেই হবে। এখন আসুন যে বাংলাদেশে মোট জিডিপি এইটাকে আমরা যদি ভাগ করি, তিনটা ভাগ করা যায়। কৃষি খাত, সেবা খাত মানে সার্ভিস সেক্টর, আর একটা ইন্ডাস্ট্রি বা শিল্প খাত। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে সবচাইতে বেশি জিডিপি আসে এটা হলো সেবা খাত থেকে, 22,000,000 টাকা। এটা মিলিয়নে দেওয়া আছে, লক্ষ বললে 22 লক্ষ হবে, 22,000,068 টাকা। আর পরের যে বড় খাত এটা হলো শিল্প খাত, এটা 15 লক্ষের উপরে, 15,00,000 কোটি টাকার উপরে। কৃষি খাত হলো 48,00,000 কোটি টাকা। সরি, এগুলো হলো মিলিয়নে। তাহলে কৃষি খাতে ছিল 4.86 কোটি টাকা, আমরা এভাবেই বলি। আর সেবা খাত ছিল সবচেয়ে বড় খাত, এটা ছিল 22.68 কোটি টাকা। আর শিল্প খাত হলো 15.19 কোটি টাকা, এখানে মিলিয়নে দেওয়া আছে। এবং মোট জিডিপিতে এই তিনটা খাতের কন্ট্রিবিউশন বা অবদান কতটুকু, এই চিত্রটাতে আমরা দেখি যে এটা হলো সার্ভিস সেক্টরের 51 ভাগ, এটা হলো শিল্প সেক্টরের 34 ভাগ, আর এটা হলো কৃষি সেক্টরের 11 ভাগ। এবং আমরা গত ভিডিওতে বলেছিলাম যে কৃষি সেক্টরের অবদান হলো শিল্প সেক্টরের 3/1 আর সেবা খাত তো বড় আছে। আমরা পরের স্লাইডটাতে চলে যাই। এই সাব সেক্টরগুলোর আবার সাব সেক্টর আছে, এবং এটা হলো এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড ফিশিং, এটা হইল জিডিপির একটা খাত। এটাকে যদি আমরা সাবে ভাগ করি, ক্রপ এবং হর্টিকালচার, এনিম্যাল ফার্মিং। ক্রপ এবং হর্টিকালচার এটা হলো মাঠ ফসল। এনিম্যাল ফার্মিং এটা দ্বিতীয় খাত। ফরেস্ট অ্যান্ড রিলেটেড সার্ভিসেস এবং ফিশিং, এই 4টা উপখাত আছে কৃষির। ইন্ডাস্ট্রি আছে মাইনিং অ্যান্ড কোয়ারিং, ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রিসিটি, গ্যাস, স্টিম অ্যান্ড এয়ার কন্ডিশনার, ওয়াটার সাপ্লাই, সিওয়ারেজ, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং কনস্ট্রাকশন। আর সার্ভিসের অনেকগুলো খাত আছে, যেমন হোলসেল অ্যান্ড রিটেল ট্রেড, মানে ব্যবসা বাণিজ্য,
ট্রান্সপোর্টেশন, অ্যাকোমোডেশন মানে ঘর বাড়ি, আবাসন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন যেমন আইসিটি, ফিনান্সিয়াল অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যাক্টিভিটিস, ব্যাংক, বিমা, রিয়েল এস্টেট, প্রফেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল, এটসেট্রা, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সাপোর্ট সার্ভিস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, হিউম্যান হেলথ মানে স্বাস্থ্য, আর্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড রিক্রিয়েশন এবং অন্যান্য। এগুলো আমরা এই চ্যানেলে বেশি আলোচনা করব না। আমরা মূলত এই কৃষির উপরেই বেশি জোর দেব, যেহেতু আমাদের এটা এখনো এটাকে বলা হয় যে কৃষি প্রধান দেশ। কেন কৃষি প্রধান দেশ বলা হয় এটা আমরা আর একটা ভিডিওতে আলোচনা করব। যদিও আমরা কিছুটা আলোচনা করেছি প্রথম ভিডিওতে, বাংলাদেশ কি আসলে কৃষি প্রধান দেশ, যারা দেখেননি তারা ওই প্রথম ভিডিওটা, এই চ্যানেলের প্রথম ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা এই তিনটা সেক্টর, এগ্রিকালচার, সার্ভিস এবং ইন্ডাস্ট্রি, তিনটা সেক্টরের যে গ্রোথ রেটগুলো দেখি, আমরা কিছুদিন আগে দেখেছিলাম মোট জিডিপি অবদান, মোট জিডিপিতে সেক্টরগুলোর অবদান। এখানে দেখব যে আসলে এই যে তিনটা সেক্টর, এই তিনটা সেক্টরের যে গ্রোথের যে ইনস্টাবিলিটি, গ্রোথ রেটের ইনস্টাবিলিটি, অর্থাৎ এই গ্রোথ রেটটা কীরকম থাকে, এই বাড়ে এই কমে, এই বাড়ে এই বেশি কমে গেল, এই বেশি বেড়ে গেল, এরকম নাকি একটা স্থিতিশীল অবস্থায় থাকে। তো এটা হলো এগ্রিকালচারের, এই লালটা হলো সার্ভিসের, আর এই যে নীল এই রেখাটা হলো ইন্ডাস্ট্রিজ। দেখুন, আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে ইন্ডাস্ট্রির যে গ্রোথ রেট যেটা, এটা হাইলি আনস্টেবল, এবং যতই আনস্টেবল হবে ততই কিন্তু ওই ব্যবসাতে বা ওই সেক্টরে অনিশ্চয়তা থাকবে, অর্থাৎ ইনকামের অনিশ্চয়তা, যে অনেক লাভ আছে আবার হঠাৎ করে অনেক লোকসান হয়ে গেল, এইরকম একটা সম্ভাবনা থাকে যখন খুব উচ্চ পর্যায়ের অস্থিতিস্থাপক থাকে, আনস্টেবল থাকে, অর্থাৎ হঠাৎ করে উঠে হঠাৎ করে কমে, এরকমের। সার্ভিসটাও এত আনস্টেবল ছিল না, তবে এটা মোর স্টেবল ছিল রিলেটিভলি, এইটার তুলনায়, ইন্ডাস্ট্রির তুলনায় এই সার্ভিসটা অনেক ভালো স্টেবল ছিল। আর এগ্রিকালচার এটা ছিল যে মডারেট স্টেবল, মানে আমাদের যে এই তিনটা সেক্টর, এই তিনটা সেক্টরের ভিতরে এগ্রিকালচারটা মডারেটলি স্টেবল ছিল। তার মানে আপনি যদি ইনভেস্ট করেন এগ্রিকালচারে, তাইলে লোকসান যাওয়ার সম্ভাবনা কম থাকে। দেখ, আমরা ভবিষ্যতে কিভাবে এই লোকসানের ঝুঁকিগুলো এড়ানো যাবে, এগুলো আমরা পরে অন্যান্য ভিডিওতে আলোচনা করব। এটা আসুন যে আমরা এই যে গ্রোথ রেটটাকে আমরা মাপি, এটা কি স্টেবল নাকি আনস্টেবল, আমরা অনেকগুলো স্ট্যাটিস্টিক্যাল ম্যাট্রিক্স নিয়ে এসে আমরা এই যে আনস্টেবিলিটিটা মেপেছি। যেমন একটা প্যারামিটার ছিল মিন ভ্যালু। মিন ভ্যালুটা আমরা বুঝি যে কয়েকটা ভ্যালুর যদি যোগ করে আমরা ওই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে মিন বেরিয়ে যায়, এটা মিন ভ্যালু আছে। এরপরে এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্বন্ধে আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করেছি। আমরা বলেছিলাম যে যেই সেক্টরের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি ওইটা মোর আনস্টেবল। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম হয় ততই ভালো। দেখেন, এখানে এগ্রিকালচারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগ্রিকালচার এবং সার্ভিস, এইটা মোটামুটি এই দুইটা কাছাকাছি কম আছে, কিন্তু ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা খুব বেশি। তার মানে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করা এটা ঝুঁকিপূর্ণ, এটার গ্রোথ রেটটা হঠাৎ করে বাড়তে পারে, হঠাৎ করে কমতে পারে। এটা হলো কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে এই যে এগ্রিকালচারের সিভি বেশি, সিভি বেশি থাকায় মানে এই ডেটাগুলো কীভাবে সংগ্রহ করা হয়েছে এটা আসলে নির্দেশ করে। এখানে দেখা যায় যে আমাদের তিনটা সেক্টরের কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন সবচেয়ে বেশি হলে এগ্রিকালচার। আমরা
গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে এগ্রিকালচারের যে ডেটাগুলো সংগ্রহ করা হয়েছে পদ্ধতি এবং যে ডেটাগুলো সংগ্রহ করা হয়েছে এগুলো আসলে এই সিভি থেকে দেখা যায় যে অনেকটা ত্রুটিপূর্ণ ছিল। এর ফলে আসলে আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল যে ডেটা সরকারের রয়েছে এগুলাতে এটা কতটুকু সঠিক এটা সন্দেহ রয়েছে, বিশেষ করে এগ্রিকালচারের ডেটা। ইন্ডাস্ট্রি এবং সার্ভিস সেক্টরের যে ডেটা এই সিভিটা অনেকটা মোটামুটি কাছাকাছি এবং বলা যায় যে মোটামুটি ভালোই আছে, কিন্তু এগ্রিকালচারের ডেটা এটা হয়তো বা ত্রুটিপূর্ণ। এখন আমরা পরের স্লাইডটাতে চলে যাই। এখানে আসলে আমরা আরো কতগুলো স্ট্যাটিস্টিক্যাল বা পরিসংখ্যানিক ম্যাট্রিক্স ব্যবহার করেছিলাম যে গ্রোথ রেটের অস্থিরতা মাপার জন্য। এখানে আমরা অনেকগুলো ম্যাট্রিক্স বের করেছিলাম, যেমন রোলিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বেটা কোএফিসিয়েন্ট, ARCH মডেল কোএফিসিয়েন্টস, GARCH গার্চ মডেল কোএফিসিয়েন্টস। এগুলো আপনারা যদি বুঝতে চান তাহলে এর আগের ভিডিওটি দেখে নেবেন। আমরা এখানে আর ডিটেলস আলোচনা করব না, তাই এটা আবার এই ভিডিওটি বড় হয়ে যাবে। আমরা এই ডেটাগুলো যদি দেখি, আপনি দেখবেন যে এগ্রিকালচার অন্য যে দুইটা, বিশেষ করে ইন্ডাস্ট্রির চাইতে এগ্রিকালচারের ভালো ভ্যালুগুলো সব জায়গাতে কম আছে, সার্ভিসের কাছাকাছি বা সার্ভিসের চাইতে একটু বেশি, কিন্তু ইন্ডাস্ট্রির চাইতে অনেক কম। তো এই যে এই ম্যাট্রিক্সগুলোর ভ্যালু যত কম হবে ততই অস্থিরতা কম হবে। তার মানে এখানে আপনি ইনভেস্ট মোটামুটি নিশ্চয়তার সাথেই করতে পারেন এগ্রিকালচারে, লোকসান যাওয়ার সম্ভাবনা কম। আমরা এখানে একটু দেখি এই কন্ডিশনাল ভ্যারিয়েন্স ব্যবহার করে। কন্ডিশনাল ভ্যারিয়েন্স ভবিষ্যতের রিস্ক পরীক্ষা। এখানেও আমরা দেখেছিলাম যে এই প্যারামিটার বা এই ম্যাট্রিক্সটা ব্যবহার করে যে অনেকগুলা বছরের বা গ্রুপ ভিত্তিক হোক, এই বছর থেকে ওই বছর, ওই বছর থেকে ওই বছর, এই ডেটাগুলো চেক করে আমরা ভবিষ্যতে যে বাংলাদেশের গ্রোথ রেট এই সেক্টরের কীরকম হবে অথবা অস্থিরতা কীরকম হবে এইটা আমরা পূর্বাভাস করতে পারি। এখানেও আমরা দেখেছিলাম যে এগ্রিকালচারের যে কন্ডিশনাল ভ্যারিয়েন্স এটা অন্য দুইটা সেক্টর, বিশেষ করে ইন্ডাস্ট্রির চাইতে ভালো ছিল। তার মানে হলো যে বিগত দিনের যে ডেটাগুলোর অবস্থা দেখে আমরা বলতে পেরেছি যে ভবিষ্যতেও যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে ভালো। এবং এখানে এটার আর একটা হলো যে এর মাঝখানে যদি কোনো একটা দুর্যোগ আসে, যেমন নাকি প্রাকৃতিক দুর্যোগ আসছিল, বিশ্বমন্দা, তারপরে আসছিল করোনা বা কোভিড-19, এই যে দুর্যোগগুলো আসছে এই দুর্যোগগুলোর ইম্প্যাক্ট ভবিষ্যতে কীরকম হবে, এই কন্ডিশনাল ভ্যারিয়েন্স ব্যবহার করে এটা নিরূপণ করা যায়। ইকোনমিস্টরা এটা নিরূপণ করেন। তো সেখানে আমরা দেখেছিলাম যে আসলে যে এগ্রিকালচারের উপরে যে ইম্প্যাক্ট হয়েছিল কোভিড-19 বলেন বা অন্যান্য দুর্যোগের, এটা ভবিষ্যতে খুব সহজে এটা সমাধান করা যাবে, ইম্প্যাক্টটা বেশি দিন থাকবে না। এই দিক থেকে দেখেন যে এগ্রিকালচার এটা এমন একটা সেক্টর যেটা দিয়ে আমরা আমাদের যে দুর্যোগের ইম্প্যাক্টটাকে ভবিষ্যতে খুব সহজে অতি দ্রুত কমিয়ে নিয়ে আসতে পারি। ইম্প্যাক্ট তো থাকবেই, কোনো একটা দুর্যোগের ইম্প্যাক্ট থাকবেই। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমরা যদি সমানভাবে এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রির জিডিপি বাড়াই, ধরলাম 10%, দুইটারই 10% বাড়াইলাম, এগ্রিকালচারের জিডিপিও 10% বাড়াইলাম, ইন্ডাস্ট্রিও 10% বাড়াইলাম জিডিপি। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের দারিদ্রতা কোনটাতে বেশি কমবে? আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম
যে এই কমলা রঙের পাই চার্টের কমলা রঙের অংশটুকু, এইটা হলো এগ্রিকালচারের ভূমিকা। আর এই যে নীল রঙের, এটা হলো ইন্ডাস্ট্রির ভূমিকা। 10% দুইটা সেক্টরে যদি আপনি জিডিপি বৃদ্ধি করেন, তাইলে দেখা যায় অবদান বেশি হলো কৃষির। এবং দেখা যায় যে জিডিপি এই ইন্ডাস্ট্রিতে যতটুকু কমে, এগ্রিকালচারের জিডিপি বাড়ালে তার 3 গুণ কমে যায়। তাহলে এইদিকে দেখেন, আমাদের দেশের দারিদ্রতা কমানোর জন্য কৃষি জিডিপি অবশ্যই বাড়াইতে হবে, কৃষিতে বাজেট বাড়াইতে হবে, এর কোনো বিকল্প নাই। ঠিক আছে, আসুন আমরা মূলত আজকের যে আলোচ্য বিষয়, এইটা আমরা আলোচনা করি, যে হাউ টু ওভারকাম ইনস্টেবিলিটি ইন জিডিপি গ্রোথ অ্যান্ড স্পেসিফিক্যালি ইন দ্য এগ্রিকালচারাল সেক্টর অফ বাংলাদেশ। আমরা আসলে আজকের ভিডিওতে এগ্রিকালচারটাকেই মেনলি আলোচনা করব। অন্য দুইটাকে ভবিষ্যতে যদি সময় হয় বা সুযোগ হয় তাহলে আমরা আলোচনা করব পরের। তার মানে হলো এখানে এবার বলা যায় যে এগ্রিকালচারের যে জিডিপি, এইটা বৃদ্ধির প্রতিবন্ধকতা কি, এটা আমরা এর আগে ভিডিওতে কিছু আলোচনা করেছি। আজকে আমরা এই আলোচনা করব যে কিভাবে ওভারকাম করা যায়, যে বাধা বিপত্তিগুলো আছে এটাকে আমরা কিভাবে অতিক্রম করতে পারি, তাহলে আমাদের জিডিপি গ্রোথ রেটও বাড়বে, জিডিপিও বাড়বে, এগ্রিকালচারে বিশেষ করে। আসলে আমরা আলোচনা শুরু করি। আমরা এটাকে অন্যভাবে বলতে পারি ফ্যাক্টরস এফেক্টিং জিডিপি গ্রোথ ইন এগ্রিকালচার। আমরা খুব সংক্ষেপে আলোচনা করবো, এই ভিডিওটা বড় করবো না, আপনারা বুঝবেন, সমস্যা নেই। প্রথম যে ফ্যাক্টরটা, এটা হলো ডাইভার্সিফিকেশন অফ এগ্রিকালচার। ডাইভার্সিফিকেশনের বাংলা হইলে বৈচিত্র্য আনা। এটাকে আমরা এই এগ্রিকালচার জিডিপি বৃদ্ধি করতে গেলে এখানে দুইটা টার্মিনোলজি আসতে পারে, একটা হলো ক্রপ ডাইভার্সিফিকেশন আর একটা হলো ফার্ম ডাইভার্সিফিকেশন। ফার্ম ডাইভার্সিফিকেশন এখন ইদানিং বলাও লাগে না, কারণ আপনারা জানেন এগ্রিকালচারের কতগুলো উপখাত আছে, যেমন নাকি একটা হলো মাঠ ফসল, আর একটা হলো এনিম্যাল সেক্টর বা লাইভস্টক সেক্টর, মৎস্য। এখন মৎস্যকেও ক্রপ বলে, এনিম্যালটাও ক্রপ বলা হয়, এদিক থেকে ক্রপ ডাইভার্সিফিকেশন। একটা ছবি পাশে আছে দেখেন, এটা হলো মাছ, এগুলো হইল মাঠের বিভিন্ন ফসল একসাথে। একটা উদাহরণ দিই, আপনি যদি প্রত্যেক বেলা একই খাবার খান তাহলে একঘেয়েমি আসবে। এই জন্য আমরা পরিবর্তন করে করে বিভিন্ন রকম খাবার খাই, এইটাই হলো ডাইভার্সিফাইং। এখন এগ্রিকালচারের ডাইভার্সিফিকেশন হলো যে আমার ফ্যামিলিতে কি কি দরকার, আমার যে সমস্ত দ্রব্য দরকার, আমি এই দ্রব্যগুলো উৎপাদন করব যাতে আমার কোনো দ্রব্যের অভাব না হয়। আর একটা, আমার ফ্যামিলিতে টাকা পয়সার দরকার হবে, কিছু কিছু দ্রব্য আছে এগুলো উৎপাদন করে বাজারে বিক্রি করা যায়, আমি ওই দ্রব্যগুলো উৎপাদন করব। এই জন্য সব কিছু, মাছ আসছে, যে মাছের পুকুর, তারপর লাইভস্টক আসছে, ক্রপ আসছে, আরো অনেক কিছুই আসতে পারে, আমরা এগুলা পরে আলোচনা করব। এখানে এই দুইটা ব্যাপারই আমরা। আর একটা হলো কি, দেখেন এই ডাইভার্সিফিকেশন, ক্রপ ডাইভার্সিফিকেশন, এটা রিস্ক ম্যানেজমেন্টে সাহায্য করে। যে যদি কখনো আপনার ক্রপটা ক্ষতি হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে, তখন যদি আপনার লাইভস্টক থাকে বা ফিশারিজ থাকে, সেখানে দেখা যায় যে আপনার এখান থেকে ইনকাম বন্ধ হইল, এই যে লাইভস্টক এবং ফিশারিজ, এখান থেকে আবার ইনকাম চালু হয়ে গেছে, তাহলে আপনার এখানে রিস্ক থাকলো না, আপনি রিস্কটাকে কভার করতে পারেন। এই ছবিটা দেখেন, আমরা একটু বড় করে দিলাম। দেখেন এই ছবিটায়, এই যে দেখেন পুকুরের পাড়ে, এটা হলো সবজির, তারপরে এটা লোকাল ভাষায় এটাকে বকছট বলে। এরপরে দেখেন এই যে পুকুরের পাড়ে আপনার নারিকেল গাছ আছে, সুপারি গাছ আছে, এগুলো ফরেস্ট। তাহলে এখানে মাছ থাকলো, ক্রপ থাকলো, এবং আপনার
ফরেস্ট্রিও থাকলো। এইভাবে কিন্তু আমরা এই ডাইভার্সিফিকেশন আনতে পারি, বৈচিত্র্যতা, কৃষির বৈচিত্র্যতা। এই ছবিটি আমরা উপরে একটু ছোট করে দেখেছি, এখানে একটু বড় করে যদি দেখি, এটা হলো ডাইভার্সিফিকেশনের এক্সাম্পল। দেখেন মাছ আছে, এটা হলো ফিল্ড বা মানে মাঠ ফসল। ফিল্ড অ্যান্ড গার্ডেন ক্রপ বলেছে, আসলে এটা আমরা এমনিতেই কৃষিতাত্ত্বিক ফসল বলি অথবা উদ্যানতাত্ত্বিক ফসল বলি, এগুলো মাঠ ফসল। আর এই লাইভ স্টক আসছে, সে যাক, আমরা পরের স্লাইডে চলে যাই। এইগুলা ডাইভার্সিফিকেশন করতে গেলে কি কি ফ্যাক্টর চিন্তা ভাবনা করতে হবে, কি কি বিষয়গুলো, যেমন এই আর্থিক অবস্থা। আপনি যদি মাঠ ফসলের পাশাপাশি উদ্যানতাত্ত্বিক ফসল নিয়ে আসতে চান, তাহলে আপনার পয়সা লাগবে, অথবা লাইভ স্টক নিয়ে আসতে চান, তা আপনার ইকোনমিক কন্ডিশন কীরকম এটার উপরে নির্ভর করবে। আপনি ধরেন নতুন আর একটা ফার্মের কম্পোনেন্ট নিয়ে আসতে চান, ফর এক্সাম্পল গরু, আপনার রিসোর্স আছে কিনা, রিসোর্স যেমন আপনার ঘাস আছে কিনা, আপনার ঘর আছে কিনা, টাকা আছে কিনা, কারণ এগুলো গরু কিনতে টাকা লাগবে। আবহাওয়া কীরকম, নতুন একটা ফসল উৎপাদন করবেন, আবহাওয়া এটাকে সাপোর্ট করবে কিনা, আপনার নলেজ আছে কিনা। নলেজ না হলে, আপনার যদি দক্ষতা না থাকে, কোনো এন্টারপ্রাইজ বা কোনো ব্যবসায়ী সফল হয় না। কৃষি তো আসলে একটা ব্যবসা। লেবার আছে কিনা, কারণ এগ্রিকালচারে প্রচুর লেবার দরকার হয়। আপনারা জানেন কৃষিক্ষেত্রে বর্তমানে লেবারের যে যোগান কমে গেছে, পাওয়া যায় না, সব ডেভেলপমেন্টাল সাইডে চলে আসছে, লেবারের দাম বেড়ে গেছে। সুতরাং এই জিনিসটাও ভালোভাবে ভাবতে হবে। টেকনোলজি, প্রযুক্তি আছে কিনা, যেমন আপনার একটা নতুন ফসল করবেন, ওই ফসলের ভালো জাত আছে কিনা, কারণ খারাপ জাত যদি আপনি উৎপাদন করেন, যেগুলোর প্রোডাক্টিভিটি নেই, উৎপাদন কম, ফলন কম, সেগুলো মানে এনে লাভ নেই। তারপরে রেগুলেশন অ্যান্ড পলিসি, সরকারি পলিসি কীরকম, সরকারি পলিসি কীরকম, কারণ সরকারি পলিসি যদি আপনার সাপোর্টে না থাকে, তাহলে ওই ব্যবসা কোনোদিন কখনো লাভজনক হবে না। এক্সাম্পল স্বরূপ বলি যে আপনার ফসল এখন নামবে, পেকে গেছে, এই সময় যদি সরকার বাইরে থেকে ইম্পোর্ট করে আপনার ফসলটাই এনে বাজারে ছেড়ে দেয়, তখন একেবারে ধপাস করে দাম কমে যাবে, আপনার লোকসান হয়ে যাবে। তো সরকারের পলিসি এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যে দ্রব্যটা তো উৎপাদন করেন, এটার মার্কেট আছে কিনা, এবং ডিস্ট্রিবিউশন কীরকম, ট্রান্সপোর্ট সিস্টেম কীরকম, কাস্টমারের ট্রেন্ড কীরকম, চাহিদা আছে কিনা, আপনি যে দ্রব্যটা উৎপাদন করেন রিস্ক কেমন, আপনি ম্যানেজ করতে পারবেন কিনা। ডাইভার্সিফিকেশন, যে আপনি নতুন একটা কম্পোনেন্ট নিয়ে আসবেন, নতুন একটা ফসল করবেন, রিস্ক আছে কিনা ওই ফসলটার। কমিউনিটি এবং সোশ্যাল ফ্যাক্টর, উৎপাদন করলেন কিন্তু সব লুট করে নিয়ে গেল, এটাও দেখতে হবে। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আমরা কিছুদিন আগে আলোচনা করলাম, যদি লোকাল যে ক্লাইমেট এটা যদি সাপোর্ট না করে, তাইলে আপনি ওই ফসল বা ওই অ্যানিমাল আপনি এখানে উৎপাদন করতে পারবেন না। অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড রিসোর্স, রিসোর্স যা আছে, ইনফরমেশন যা আছে, আপনি এগুলো পাবেন কিনা, সহজে পান কিনা, যেমন নাকি এই কোন টিকা দিতে হবে, কোন সময় দিতে হবে, আপনার যদি অ্যানিমাল রেয়ারিং থাকে। ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভস অ্যান্ড সাপোর্ট, এই ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, আপনি আপনার যে টাকার দরকার হয়, এই এমন প্রতিষ্ঠান আছে কিনা যেখান থেকে ঋণ আনতে পারেন, অথবা প্রাকৃতিক দুর্যোগ আসলো, আপনার ফসল নষ্ট হয়ে গেল, সেখানে বিমা আছে কিনা, অথবা ইনসেন্টিভ, সরকার কোনো প্রণোদনা দেয় কিনা, অন্যরকম সাপোর্ট দেয় কিনা। সে যাক, এইগুলো কিন্তু ফ্যাক্টর, এগুলো হলো আসলে ফার্ম ডাইভার্সিফিকেশন। আর এটা হলো এখানে যেগুলো আছে, এগুলো হলো ক্রপ ডাইভার্সিফিকেশন। আমি একটু দ্রুতই যাচ্ছি, আমরা শুধুই আলোচনা করি। যেমন মাটির কন্ডিশন, ক্রপ মানে আপনি যদি ফসল উৎপাদন করেন, মাঠ ফসল, তাহলে অবশ্যই মাটি লাগবে, মাটির কন্ডিশন কীরকম, ক্লাইমেট, ওই এলাকার আবহাওয়া কীরকম, পানি পাওয়া যায় কিনা, কারণ যে ফসলই করেন আপনার পানির দরকার হবে। বাকি যে ব্যাপারগুলো আছে, এগুলো অনেকটা ওই
আমরা এই যে ফার্ম ডাইভার্সিফিকেশন কিছুক্ষণ আগে আলোচনা করলাম, ফার্ম ঠিক ওই রকমই। এগুলো আর আমরা এখানে আলোচনা করব না, যদি সুযোগ হয় আমরা ভবিষ্যতের কোনো একটা ভিডিওতে এগুলোকে ডিটেলস আলোচনা করব। আজকে একটু ধারণা দিলাম মাত্র। আসুন আমরা ডাইভার্সিফিকেশনের ফ্যাক্টরগুলো, জিডিপি কিভাবে বাড়ানো যায়, জিডিপি গ্রোথ রেটে কী কী ফ্যাক্টরগুলো প্রভাব বিস্তার করে, আমরা এগুলি আলোচনা করছিলাম। প্রথমে আমরা আলোচনা করেছি ডাইভার্সিফিকেশন, বৈচিত্র্যতা। এখন আসুন যে আমরা ইমপ্রুভ এগ্রিকালচারাল প্র্যাকটিস, তো ডাইভার্সিটি আমরা আলোচনা করেছি। আমরা এখানে একটা এক্সাম্পল দিই। দেখুন এই যে একটা ছবি এখানে আছে, আমি একটু বড় করে দিই। এই ছবিটা আচ্ছা ঠিক আছে। এই ছবিটা দেখেন, এটা হলো জামাই খাবার, 6 রকমের খাবার। জামাই কোনটা খাবে, তার যেটা ইচ্ছা, যেটা ভাল লাগে সেটাই খাবে। এখানে খাদ্যের একটা বৈচিত্র্যতা আছে, হরেক রকমের খাবার। ডাইভার্সিফিকেশন হরেক রকমের খাবার। আসলে এই স্লাইডে নিয়ে আসছি আমরা যে ইমপ্রুভড এগ্রিকালচারাল প্র্যাকটিস আলোচনা করেছি। দেখেন এই ডান পাশের যে ছবিটা, এইটা হইল ক্লাইমেট সংক্রান্ত। আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বেড়ে গেছে। এখন ধান গবেষণা ইনস্টিটিউট তারা কি করেছে, যে দুইটা এখানে তাদের জাত আছে। এইটা হলো ব্রিধান 28, এটা হলো সল্ট টলারেন্ট, আর এটা হলো এই 28 থেকে আর একটা জাত তৈরি করা, এটা 28, এটা হলো আগেরটা। দেখা যায় যে এই আগেরটা লবণাক্ততা সহ্য করতে পারে না, কিন্তু নতুন যে জাতটা এটা লবণাক্ততা সহ্য করতে পারে। তার মানে এটা হলো একটা প্রযুক্তি, ভ্যারাইটি, এটা একটা প্রযুক্তি। যেমন আপনি জমিতে কতটুকু সার দেবেন, কতটুকু পানি দেবেন, কখন বপন করবেন, এগুলো সবই প্রযুক্তি। এই প্রযুক্তি যদি না থাকে তাইলে কিন্তু আপনার এই জিডিপি বাড়বে না। কৃষি উৎপাদন বাড়লে তো জিডিপি বাড়বে, কিন্তু ফলন যদি না বাড়ে, উৎপাদন যদি না বাড়ে, তাহলে জিডিপি বাড়বে না। এই যে মডার্ন ফার্মিং টেকনিক্স, তার মানে প্রযুক্তি। এই যে আপনার বড় ফার্ম আছে এখন, যে সেই আমাদের দেশীয় গরু লাঙ্গল দিয়ে চাষ করেন, তাইলে হবে না। এখানে নতুন প্রযুক্তি নিয়ে আসতে হবে। এখানে খরচও কমবে, সময়ও কম লাগবে। যেমন ট্রাক্টর যদি আপনি ব্যবহার করেন, তার মানে আমাদের অনেক প্রযুক্তি থাকবে। এই প্রযুক্তি থেকে আপনি কোন প্রযুক্তিটা আপনার জন্য লাভবান হবে, এটা অনেক রকম প্রযুক্তি থাকবে। সেখান থেকে যা আপনি এই বর্তমানে ক্লাইমেট চেঞ্জের সাথে খাপ খাইতে পারে ওই রকম কিছু টেকনোলজি নিয়ে আসবেন বা ব্যবহার করবেন। এইটাকে বলা হয় ক্লাইমেট রেজিলিয়েন্ট প্র্যাকটিস, যেটা উপযোগী ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে যেই প্রযুক্তিটা আপনার জন্য উপযোগী হয়, আপনি এটা অবলম্বন করবেন। যেমন নাকি কয়েকটা এক্সাম্পল, এগুলো আমরা পরে কোনো এক সময় আলোচনা করবো ইন ডিটেলসে। কনজারভেশন এগ্রিকালচার, অ্যাগ্রো ফরেস্ট্রি অ্যান্ড ড্রাউট রেজিস্ট্যান্ট ক্রপ ভ্যারাইটি। যেমন এখানে আমরা সল্ট টলারেন্ট ক্রপের একটা এক্সাম্পল এখানে নিয়ে আসছিলাম। সে যাক, আমরা এখন পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডে যে জিডিপি বৃদ্ধি করতে গেলে আপনার ইনফ্রাস্ট্রাকচার, মানে ভৌত যে সুবিধাগুলা, ভৌত অবকাঠামোগুলো কীরকম আসছে, এগুলোর উন্নয়ন করতে হবে। যেমন নাকি আপনার এই ছবিটাতে দেখেন, এটা হলো ইরিগেশন সিস্টেম। ইরিগেশনে যে ড্রেন তৈরি করা লাগে, এই যে ড্রেন আপনি চ্যানেল তৈরি করলেন, এটাও কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার ইরিগেশনের। এরকমভাবে আপনি যেই পদ্ধতিতেই যান, যেই প্র্যাকটিসে যান, ওইটার একটা ইমপ্রুভড ওয়ে থাকা লাগবে, ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকা লাগবে।
যেমন আর একটা এক্সাম্পল ইনফ্রাস্ট্রাকচারের স্টোরেজ, যে আপনার বড় গুদাম আছে কিনা, ফসল উৎপাদন করবেন এবং এই গুদামটা আধুনিক কিনা, এটাতে আপনার হিউমিডিটি আপনি কন্ট্রোল করতে পারেন কিনা, টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন কিনা। একটা কথা মনে রাখবেন যে যদি এই গুদামের হিউমিডিটি মানে আর্দ্রতা এবং টেম্পারেচার যদি আপনি কমিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি অনেক দিন ধরে কোনো একটা কৃষিদ্রব্য এই গুদামে সংরক্ষণ করতে পারবেন। আর এই স্টোরেজটা এটা খুবই প্রয়োজন, কারণ হইল স্টোরেজ যদি না থাকে তাহলে আপনি মার্কেটে ভালো দাম পাবেন না, কিছুদিন আপনার ঘরে রাখতে হবে। আপনি যদি হারভেস্টিং সময় মার্কেটে নিয়ে যান, সে সময়ে দাম কম থাকবে, কিছুদিন ঘরে রেখে পরে যখন আপনি কৃষক, অসুবিধা নেই, আপনি আপনার মাল ঘরে রাখতে পারেন, যে আমার বাজারে যখন একটু দাম পাবো তখন বিক্রি করব। সে যাক, আমরা পরের স্লাইডে চলে যাই। এটা হলো মার্কেট অ্যাক্সেস অ্যান্ড প্রাইস স্টেবিলাইজেশন। আপনি অনেক উৎপাদন করলেন, এইটা যদি মার্কেট না থাকে, মার্কেটে ভালো দামে বিক্রি করতে না পারেন, তাইলে তো আসলে আপনার বেনিফিট আসলো না। আপনার প্রফিট যত বাড়বে, দেশের ওই সেক্টরের জিডিপি তত বাড়বে, এটা মনে রাখতে হবে। কোনো একটা এন্টারপ্রাইজ, কোনো একটা ব্যবসায় আপনি যদি যত প্রফিট করবেন, ততই কিন্তু ওই সেক্টরের জিডিপি বাড়বে। আপনি ধরেন 5 টন ধান উৎপাদন করলেন, এখন 5 টন আর আসবে না জিডিপি হিসাবে টাকাটা আসবে, কত টাকায় বিক্রি করেছেন ওই টাকাটা আসবে। এই জন্য এই মার্কেটটা খুবই ইম্পর্টেন্ট জিডিপি বৃদ্ধিতে। আর ফার্মার উৎপাদন করলো কিন্তু মার্কেট নেই, তাইলে তো হলো না। এই যে দেখেন এই মার্কেট, এরকম মার্কেট থাকতে হবে, মার্কেট না থাকলে জিডিপি বাড়বে না, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের মনে আছে কোনো এক বছর বাংলাদেশে এই বোরো ধানের দাম খুব কমে গিয়েছিল, ফলে কৃষকরা ক্ষোভে তাদের ফসলে আগুন লাগিয়ে দিয়েছিল। দাম যদি কমে যায় তাহলে কৃষকদের লোকসান হয়, এবং কৃষকরা কখনো লোকসান দিতে চায় না। আর একটা কথা মনে রাখতে হবে, কৃষকের লাভ হওয়া মানে হলো কৃষির জিডিপি বেড়ে যাওয়া। আমরা কৃষকের জন্য লাভের প্রভিশন আমরা রাখব। পরের যে পয়েন্টটা, এটা হলো ফিনান্সিয়াল সাপোর্ট অ্যান্ড ইন্স্যুরেন্স। আমরা আলোচনা করছি যে বাংলাদেশের কৃষি জিডিপিতে কী কী ফ্যাক্টরগুলো আছে, এগুলো আমরা আলোচনা করছি। ফিনান্সিয়াল সাপোর্ট অ্যান্ড ইন্স্যুরেন্স, আমরা এই কিছুক্ষণ আগে ডাইভার্সিফিকেশন আলোচনা করতে গিয়ে একটু আলোচনা করেছিলাম। আমাদের ঋণ দেওয়ার জন্য ব্যাংক থাকতে হবে, এগুলো ঋণ দেন সংস্থা, এগুলো থাকতে হবে। ক্রেডিট ফ্যাসিলিটিস আছে কিনা। এবং আর একটা হলো, এই দেখেন এখানে এটা হলো প্রাকৃতিক দুর্যোগ, আর এইটা হলো আসলে মানব সৃষ্ট দুর্যোগ। যে এক ভদ্রলোক বাঙ্গি উৎপাদন করেছে, আর কিছু দুষ্কৃতিকারী এসে তার বাঙ্গিগুলা জমি থেকে তুলে ভেঙে দিয়ে গেছে, মানব সৃষ্ট দুর্যোগ। এই ধরনের দুর্যোগ যদি আসে, তাহলে ফসল বীমা আছে কিনা। বর্তমানে আমাদের দেশে ফসল বীমা নেই, এটা থাকার প্রয়োজন আছে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ একটা ক্লাইমেট চেঞ্জের শিকার দেশ, আমরা ক্লাইমেট চেঞ্জের শিকার। এই জন্য আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ লেগে আছে, বন্যা, খরা ইত্যাদি ইত্যাদি। এই যে দেখেন একটা বন্যার ছবি, বন্যাতে ফসল নষ্ট হয়ে গেছে। আর এটা তো আমরাই বললাম, এরকমভাবে ঋণ পাওয়া সহজে, কম সুদে, এবং ফসল বীমা, এই সুযোগগুলো আছে কিনা। কারণ এগুলো হইল ফসল বীমাটা, এটা হলো কৃষকের রক্ষা কবচ, এগুলো থাকতে হবে। আমরা পরের যে স্লাইড এটা একটু দেখি। এই কম্পোনেন্টটা, এটা হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যে এটা যে গবেষণা আছে কিনা। ধরে নেন আমরা কিছুদিন আগে আলোচনা করলাম যে বাংলাদেশ হলো জলবায়ু পরিবর্তনের শিকার দেশ। জলবায়ু পরিবর্তনের যে ক্ষতি, এটা আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় বেশি, আমরা বেশি ক্ষতিগ্রস্ত।
তাহলে কি করতে হবে? যে যেমন দেখা গেল যে টেম্পারেচার বেড়ে গেছে, এখন আমাদের আগের যুগের যেই ফসলগুলা ছিল, যে জাতগুলো ছিল, এগুলো আর ভালো ফলন দিচ্ছে না। তাহলে কি করতে হবে? আমাদের নতুন জাত নিয়ে আসতে হবে। নতুন জাত আনতে গেলে কি করতে হবে? আমাদের গবেষণা করতে হবে, রিসার্চ, গবেষণা। গবেষণা করতে গেলে টাকা লাগবে, তাহলে সরকারকে টাকা দিতে হবে। এটা আমাদের এগ্রিকালচার, আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছি, অন্যান্য অনেক দেশের তুলনায় আমাদের এগ্রিকালচারের অবস্থা অনেক ভালো। এর কারণ হলো যে আমাদের দেশের যে কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, এরা ভালো কাজ করেছে, অনেক নতুন নতুন প্রযুক্তি দিয়েছে, যেগুলো ক্লাইমেট চেঞ্জের সাথে রেজিলিয়েন্ট, মানে সংগতিপূর্ণ। এবং এমনকি এই দেখেন আর একটা প্রতিষ্ঠান রয়েছে, এই এটা হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এরাও অনেক ভালো কাজ করেছে। এর ফলে রিসার্চ ডেভেলপমেন্ট ভালো থাকার কারণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এরা কিন্তু অনেক জাত দিয়েছে। বাংলাদেশের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এদেরও অনেক গবেষণায় অবদান আছে। এই গবেষণা যদি না থাকে, কোনো একটা দেশের গবেষণা এবং উন্নয়ন ডেভেলপমেন্ট, এটা যদি না থাকে, তাইলে ওই দেশের কোনো সিস্টেমই ভালো হয় না। তাই এগ্রিকালচার এবং ডেভেলপমেন্টে আমাদের আরও ইনভেস্ট করতে হবে, তাহলে আমরা এগ্রিকালচারে আরও জিডিপি বাড়াতে পারবো। পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল সাপোর্ট, এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করি, সরকারের পলিসি কী রকম, এইটা আমরা এখানে আলোচনা, ভবিষ্যতে যদি কোনো একটা বিশেষ সেক্টর আলোচনা করি, সাবসেক্টর, তখন আমরা এই ব্যাপারগুলো ডিটেলসে যাব। ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং, আমাদের যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের যে সম্প্রসারণ অধিদপ্তর আছে, এগুলাকে আরও শক্তিশালী করতে হবে। তাইলে আমাদের কৃষির জিডিপি বাড়বে। এই যে পলিসি, যেমন দেখি যে কৃষিতে যে ইনপুট আছে, সার, পানি, কীটনাশক, এগুলাতে সাবসিডি দিতে হবে। এর ছোট ছোট ফার্মার যারা আছে তাদেরকে সাপোর্ট দিতে হবে। তারপরে যে আমাদের যে স্থানীয় যে কৃষি পদ্ধতি আছে, এগুলোকেও আমাদের সংরক্ষণ করতে হবে। এই সম্প্রসারণ কাজ, ট্রেনিং, কৃষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা রাখতে হবে। আমাদের পলিসি, এই প্ল্যানিং কমিশন, এরাই কিন্তু আমাদের পলিসিটাকে নির্ধারণ করে বা নিয়ন্ত্রণ করে। ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ বেশি। এখানে দেখেন একটা এক্সাম্পল দিয়েছি, খরা, আর এটা হলো বন্যা। তাহলে এই দুইটার জন্য আমাদের নতুন জাত নিয়ে আসতে হবে, খরা সহিষ্ণু ধান নিয়ে আসতে হবে। আর এটা হলো বন্যার অবস্থায় যে সাবমার্জেন্স টলারেন্ট এই ধান নিয়ে আসতে হবে, যেগুলো পানিতে ডুবে গেলেও অনেক দিন এরা বেঁচে থাকে, সহজে পৌঁছে না, এরকম জাতের ধান নিয়ে আসতে হবে। তাহলে যে সমস্ত অঞ্চল বন্যা প্রবণ, সেখানে আমরা ওই জাতের ধানগুলো উৎপাদন করতে পারি। তাইলে আমাদের এই ক্লাইমেটটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাইমেট মনিটরিং অ্যান্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম, বর্তমানে আমাদের আবহাওয়া অধিদপ্তরটা অনেক ভালো। এই বন্যা আসার আগে থেকে পূর্বাভাস করে এবং সেই অনুযায়ী সরকার ব্যবস্থা নিতে পারে, কৃষকরাও ওইভাবেই সতর্কতা অবলম্বন করতে পারে। যদিও অনেক ক্ষেত্রে এই ক্ষতিটাকে অ্যাভয়েড করা সম্ভব হয় না। অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি, যে আমরা অ্যাডাপ্ট করব, মানে এই খরার সাথে, বন্যার সাথে, আবহাওয়ার যে উপাদানগুলো আছে, এগুলোর সাথে আমরা ফাইট করে আমরা ভালো প্রযুক্তি ব্যবহার করব। ভালো প্রযুক্তি, টেকসই প্রযুক্তি ব্যবহার করা, এগুলোকে বলা হয় অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি। যেমন নাকি ধরেন খরাকে বৃষ্টি নাই আর সেচ দেওয়া যায় না, আমরা দেখব যে এমন কোনো জাত আছে কিনা যেটা খরাকে সহ্য করতে পারে, খরাতেও সহজে এরা মরে না। একইভাবে বন্যার ক্ষেত্রেও। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আমরা এই দেশ চিন্তা চ্যানেলের থেকে ভবিষ্যতে আরও ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসব, এবং আসল উদ্দেশ্য হলো যে বাংলাদেশের উন্নয়ন চিন্তার চ্যানেল হলো এই দেশ চিন্তা।
তা ঠিক আছে, সবাই ভালো থাকুন। আজকের জন্য আমরা এখানেই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।